দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৭৯ জন, গত বছরের তুলনায় যা ৭ গুণ বেশি। আক্রান্তের সংখ্যা কম হওয়ায় ডেঙ্গু নিয়ে সাধারণের চিন্তা আরও বেশি এবার। তবে বিশেষজ্ঞরা বলছেন সবার আগে প্রয়োজন সচেতন হওয়া। সচেতনতাই পারে ডেঙ্গুর মতো রোগ থেকে মৃত্যুহার কমাতে। আমেনা হীরাকে সাথে নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছিল গত বছর ২০২৩ সালে। গত বছরের এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১১ জন ও আক্রান্ত ছিল ১,১৪,৫১১ জন। গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা ১০ গুণ কম হলেও মৃত্যুর সংখ্যা ৭ গুণ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মারা যাওয়া ৭৯ জনের মধ্যে ৫৫ জনই ঢাকার ২ সিটি কর্পোরেশনের। ঢাকার এই ২ সিটি কর্পোরেশনে এবছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪,০৩৮ জন, যা সারা দেশে আক্রান্তের ৩৪.৩৬%। আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় চলতি বছর মহামারীর বছরের চেয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতাকেই প্রধান বলে মনে করেন চিকিৎসকরা। একই সঙ্গে জ্বর ও মাথা ব্যথার মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারপর অবশ্যই ডেঙ্গু সচেতন হতেই হবে। প্রতিটা দিনই কিন্তু আক্রান্ত রোগী পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটা দিনে আপনাকে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আশপাশটা ক্লিন রাখা এবং যে কোনো পানি ঢেকে রাখতে হবে। সেটা হলো যে গ্লাসের পানি হোক অথবা আপনি যদি বালতিতে পানি ধরে রাখেন, যে কোনো জায়গায় পানি ডেইলি হাসে ফেলে দিলে সবচেয়ে সব ভালো, অথবা ৩ দিন অন্তর অন্তর। ওই পানিতে কিন্তু ডেঙ্গু মশাটা ডিম পারে। আর বর্ষা মৌসুমে যেখানে সেখানে পানি আসলে জমা থাকে, ডাবের খোসা অথবা প্লাস্টিকের যে কোনো ভাঙা যেগুলো থাকে আশেপাশে, তো অবশ্যই উচিত সবারই নিজ দায়িত্বে নিজের বাসাবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং যদি সন্দেহ করে যে তার জ্বর হচ্ছে অথবা মাথা ব্যথা, চিকিৎসকের পরামর্শ শুরুতে নিতে হবে, কারণ দেরি করলে পেশেন্টটা কিন্তু মারা যেতে পারে। রাজধানী ঢাকার বাইরে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। ইলিয়াস কমল, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বিকেল ৩টায় বৈঠক শুরু হবে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এদিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেদিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি। বৃহস্পতিবার যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের ৩ নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ৩ মন্ত্রী ও ৪ এমপি সহ আওয়ামী লীগের ৮৮ নেতাকর্মীর নামে আগুনে পুড়িয়ে ২ জনকে হত্যার অভিযোগে কিশোরগঞ্জে একটি মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মোহাম্মদ মতিউর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের অফিস থেকে গুলি, ককটেল দিয়ে হামলা করায় নিরস্ত্র ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আওয়ামী লীগ কর্মীদের হামলার ভয়ে ছত্রভঙ্গ হওয়া বিক্ষোভকারীরা আশ্রয় নিয়েছে অভিযোগ করে এক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়। এ সময় সে বাসায় থাকা জুলকার হোসাইন ও অঞ্জনা পুড়ে মারা যান। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেন। জ্বালানি তেলের নতুন মূল্য প্রকাশ হতে পারে আজ। এর আগে গত ২৮ আগস্ট বুধবার জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দাবি দেওয়া পূরণের ব্যাপারে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের মানুষ যাতে কম দামে তেল কিনতে পারে সেটি মাথায় রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের কথা ভাবা হচ্ছে।
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে হাজারীবাগের গণকটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইমনের বাড়ি ময়মনসিংহে। তিনি রাজধানীর কামরাঙ্গীর চরের মুন্সিহাটি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত যুবকের চাচা ইসরাফিল অভিযোগ করে বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন ইমন। গতকাল বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় গণকটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাজু ও তার বাবা জাহাঙ্গীর, গালকাটা আবু ও আরও কয়েকজনের সঙ্গে ইমনের কথা কাটাকাটি হয়। তারা এক পর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ মিয়া বলেন, ইমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সরকারি বিসিআইসির বাফার গোডাউনের পাশে 3000 টন ইউরিয়া সার পড়ে আছে উন্মুক্ত স্থানে। বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে সারের গুণাগুণ নষ্ট হওয়ায় গ্রহণ করেনি বিসিআইসি কর্তৃপক্ষ। অবৈধভাবে এই পরিত্যক্ত সার কৃষকদের কাছে বিক্রি করছে একটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন, মানহীন এই সার কৃষকদের কাছে গেলে ফসলের ক্ষতি হবে। শাহজাদপুর প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের তথ্যচিত্রে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর সহ উত্তরের জেলাগুলোর কৃষকদের বোরো মৌসুমে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য 8 কোটি 10 লাখ টাকায় বিদেশ থেকে এসব সার আমদানি করা হয়। এ সারের গুণগত মান পরীক্ষার আগেই তা জমাট বাঁধায় গ্রহণ করেনি বাফার গুদাম কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, সারের পরিবহন ঠিকাদার নবাব ট্রেডিং বিলম্বে পরিবহন করায় সারের মান খারাপ হয়ে যায়। দুর্নীতি ও সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ এবং প্রতারণার দায়ে মামলার জালে জড়িয়ে নবাব ট্রেডিংয়ের কর্ণধার এখন কারাগারে। এ সুযোগে বাঘাবাড়ি বন্দর কর্মকর্তা, বিসিআইসির সহকারী পরিচালক ও বাফার ইনচার্জ এবং স্থানীয় ইজারাদারদের যোগসাজশে এসব সারগুলো বস্তা পরিবর্তন করে নতুন সারের সাথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সার লিলিতে সারে কাজ হবে না, কেন? অনেক পুরনো এর সারের পাওয়ার শেষ হয়ে গেছে। 3 বের করে সার দিয়ে অনেক সময় খেত চেতে না। কেন চেতে না? অনেক পুরাতন সার, এর পাওয়ার আর নাই। তাহলে পাওয়ার না থাকলে জিনিস কাজে লাগে নাকি? সারগুলা কিছু কিছু মনে করেন যে ভেঙে চুরিয়ে ভাঙায় নতুন প্যাকেট করে নতুন মালের সাথে মিক্সার করে দিয়ে দিত। ভালো বস্তা 5টা দেয়, ওই মাল 5টা দিয়ে মিক্সার করে এগুলো অনেক জায়গা গাড়ি লোড দিয়ে দেয়। তবে খোলা আকাশের নিচে দীর্ঘদিন পড়ে থাকা এসব সার নিজেদের নয় বলে দাবি করছে বন্দর কর্তৃপক্ষ। ওগুলা ওই ক্যারিয়ারের সার। ক্যারিয়ার তখনকার নিয়ম অনুসারে ক্যারিয়ারে বিদেশ থেকে আইনি বিসিআইসিকে বুঝাই দেওয়ার কথা ছিল। সে বিলম্ব হয়েছিল, যে কোনো কারণে বিসিআইসি গ্রহণ করে নাই। সিরাজগঞ্জ ও অন্যান্য জেলায় সব সার বিক্রি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। খোলা আকাশে দীর্ঘদিন ধরে সারটা থাকলে এটার পরিমাণগত যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় 10 থেকে 15%, এবং যেটা কেমিক্যাল কোয়ালিটি এটা কিন্তু টেস্ট করার পরে এটা সম্পূর্ণভাবে জানা যায়। কৃষকদের ক্ষতির কথা বিবেচনা করে বাঘাবাড়ি বন্দর থেকে জমাট বাঁধা এই সার অন্যান্য স্থানে পরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওখানকার যে পোর্টের যারা ইজারাদার আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারা পরবর্তীতে আমাদের বিসিআইসির যারা তদন্ত প্রতিবেদন করেছে তাদের রিপোর্ট আসার আগ পর্যন্ত যেন সারগুলো অন্য কোথাও না যায়, সেই জন্য আমরা অলরেডি ওখানকার সভাপতি যারা ছিল, পোর্টের সেক্রেটারি, সবাইকে আমরা বলেছি এবং বাফারের যে ইনচার্জ তাকেও বলেছি এটা তদারকি করার জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে বদলে যাচ্ছে উপকূলের কৃষকদের ভাগ্য। তাই লবণাক্ত পতিত জমিতেও এখন চাষ করা হচ্ছে উচ্চ মূল্যে ফসল। ফলে কৃষি বিভাগের লবণ সহিষ্ণু সমীক্ষায় সফলতার হাতছানি পেয়ে হাইব্রিড জাতের ডায়ানা লাউ চাষ করে বাজিমাত করছেন চাষিরা। তাই এখন বছর জুড়ে লবণাক্ত জমিতে লাউ চাষে উদ্যোগী হচ্ছেন প্রান্তিক কৃষকরা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। শুধু মৌসুমে নয়, কৃষি বিভাগ থেকে আধুনিক চাষের প্রশিক্ষণ নিয়ে এখন 12 মাসেই লাউ চাষে সফল হচ্ছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাষিরা। তারই ধারাবাহিকতায় এখন লবণ সহিষ্ণু ডায়না জাতের লাউ চাষ করছেন তারা। উচ্চমূল্যের এই ফসল বাজারে বেশ চাহিদা থাকায় বিক্রিতেও সুবিধা পাচ্ছেন চাষিরা। ফলে প্রাকৃতিক ক্যালসিয়ামযুক্ত লাউ চাষে বাড়ছে সম্প্রসারণ। কৃষি অফিসে আমাদের ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দেওয়ার পর আমরা এই লাউ চাষ করছি। 5,000 থেকে 6,000 টাকা খরচা গেছে,
হ্যাঁ, এখন আমি এই লাউ প্রায় 1 লক্ষ টাকার মতো বেচতে আমি পারবো। প্রযুক্তির মাধ্যমে এখন লবণ সহিষ্ণু পদ্ধতিতে 12 মাসই লাউ ঝুলছে কৃষকের মাচায়। প্রান্তিক চাষিরা বলছে স্বাস্থ্য উপকারী লাউ চাষে সামান্য উৎপাদন খরচে লাভ হয় কয়েক গুণ বেশি। আমাদের দিকে আগে তো এরকম লাউ চাষ হইতে নাই, এখন 12 মাসই লাউ চাষ করা যাইবে। হে পদ্ধতি আইছে, এখন লবণ পানির ভিতরেও হবে। আমরা এসএসসিপির ট্রেনিং এর পর ডায়না লাউডা এটা চাষ করলে সবসময় করা যায়, আর লবণাক্ত এলাকায় এটা ভালো সহনশীল। তবে কৃষি বিভাগ বলছে শুধু আধুনিক পদ্ধতি নয়, পোকামাকড় দমনেও চাষিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ, ফলে এর সুফল ভোগ করছেন কৃষানীরা। আমাদের কৃষক কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং সঠিক সার ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রদর্শনীটি করেছে, এবং এই প্রদর্শনী আমার যে কৃষক ভাই করেছে তাকে দেখা দেখি অন্যান্য যে কৃষক ছিল তারা কিন্তু এটাকে উদ্বুদ্ধ হয়েছে এবং তারাও কিন্তু এরকম করার চেষ্টা করতেছে এবং অলরেডি এটি সম্প্রসারিত হয়েছে। আধুনিক পদ্ধতিতে এখন সারা বছরই লবণ সহিষ্ণু ডায়না জাতের লাউ চাষাবাদে ভাগ্য বদলাবে কৃষকদের, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লার মনোহরগঞ্জের বড়কেশতলা এলাকায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক্টর উল্টে আনিসুর রহমান নামে এক উপসহকারী ভূমি কর্মকর্তা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 4 জন। শুক্রবার জেলার লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এলে অপর দিক থেকে আসা দ্রুত গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে আনিসুরের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আনিসুর রহমান বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। সে চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল। দাওয়াত খেতে যাওয়ার পথে তাকুয়া পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন নাদিম মাহমুদ নামে এক কলেজ ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সেলিম গুরুতর আহত হয়ে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খারাজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নাদিম মোটরসাইকেলে করে আত্মীয় বাড়ি দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে তাকুয়া পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী 2 জন ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। আহত সেলিমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর একটি কালভার্টের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইম হাওলাদার বিহঙ্গল এলাকার সজীব হাওলাদারের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ আলী জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুরের গাংনীতে একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটক থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। জহিরুল ইসলাম মিঠু জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে, তবে দুষ্কৃতিকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মেহেরপুর শহরের কেশবপাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী স্বজন শাহজাহান সিরাজ দোলনের ভাড়াকৃত বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন তারা। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে কোরআন শরীফ, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইলচেয়ার, চিকিৎসকের অ্যাপ্রন, শাড়ি, লুঙ্গি, 3 পিস, শিক্ষার্থীদের টিফিন বক্স সহ নানা মালামাল। প্রতিটি পণ্যের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নয়। সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি গাজী মইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মালামালের সিজার লিস্ট করা হবে। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুরে বসতঘরের ভেতর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বসতঘরটির ভেতর ও বাহিরে তছনছ হয়ে যায়। শুক্রবার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে। সেলিনা বেগম একই গ্রামের মনসুর খাঁর মেয়ে ও পাশের চাপাতলি গ্রামের মোনাসেফ ফকিরের স্ত্রী। বিয়ের পর বাবার বাড়িতে ঘর তুলে বসবাস করত সেলিনা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় বড়মেহের গ্রামের সেলিনা বেগমের বসতঘরে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। এতে ঘরটি তছনছ হয়ে যায়। টিন শেড ঘরের বেড়াও উড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সময়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে বিএনপির ত্রাণ সামগ্রী গ্রহণকালে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ, চাল, ডাল, চিড়া, মুড়ি, শাড়ি ও লুঙ্গি প্রদান করেন। তিনি নিজেও দলীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেন। বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসেছিলেন। হাজার হাজার ছাত্র তরুণের রক্তের মধ্য দিয়ে আমরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ খালেক বলেছেন, শেখ হাসিনা আয়নাঘর বানিয়ে যেসব মানুষকে নির্যাতন করে হত্যা করেছে তাদের বিচার এদেশের মাটিতে হবে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। হাবিবুর রউফ প্রধানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, সাধারণ সম্পাদক ম ইলিয়াস বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ বিএনপির সকল নেতাকর্মীদের নামে মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সাভারের হেমায়েতপুরে তেঁতুলছোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে তেঁতুলছোড়া ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় তেঁতুলছোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি মেহেদি হাসান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু তার দলীয় কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছেন। শুক্রবার নিজরা ইউনিয়নের জাঙ্গাল বাজারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী উকিলের সভাপতিত্বে কর্মী সমাবেশ নিজরা ইউনিয়নের চেয়ারম্যান ধলু মিনা, ঝান্টু খান, অ্যাডভোকেট নাসিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরিশালের সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। আর কোনোদিন স্বৈরাচার যেন না আসতে পারে সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের আয়োজনে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর সহ বাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। ফরিদপুরে নগরকান্দায় বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার তালমায় ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন, জেলা জামায়াত নেতা আবু হারিস মোল্লা, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শোক র্যালি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে অধিকার ও মায়ের ডাক এই কর্মসূচির আয়োজন করে। অধিকারের জেলা সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, সিনিয়র আইনজীবী এটিএম মাহবুবুল আলম ও রেজাউল করিম চৌধুরী সহ অন্যরা।
ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাইভেট ক্লিনিকের মার্কেটিং ও স্টাফদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক শফিকুল ইসলামকে সকল ক্লিনিক হতে অপসারণ ও অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদ। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি জিয়াউর রহমান মনিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী মানিক, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। ডাক্তার শফিকুল ইসলাম উনি ওনার এবং অতিরিক্ত টাকা যশোরের বাসুয়ারি ইউনিয়নে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসুয়ারি ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলার সভাপতি জিল্লুর রহমান। আলোচনা সভা শেষে আল্লামা সাইদি ও গণ আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের ধনবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মহরউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে মহরউদ্দিনের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় খেলাটি উদ্বোধন করেন ধনবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।